আর ঠিক 30 দিন পর পরীক্ষা, কিন্তু যারা এখনো বই খুলে দেখোনি বা যারা এখনো ভয় পাচ্ছ বইটা খুলতেও, তাদের জন্য এই ভিডিওগুলো। বিবি কুন্ডু টেস্ট পেপার বলো, সাঁতরা টেস্ট পেপার বলো, আজকে আমরা সলভ করব সাঁতরা পাবলিকেশনের টেস্ট পেপার এবং সেট 1 মক টেস্ট নাম্বার 1টা আমরা সলভ করব সাঁতরা পাবলিকেশনের। এই সাঁতরা পাবলিকেশনের সলভ গুলো যদি তোমরা দেখে নাও বা বিবি কুন্ডু সলভ গুলো যদি দেখে নাও, যদি 10 থেকে 15টা পেজ দেখে নাও, তাহলে তুমি অনায়াসে পাস তো করবে। হয় এইটা যে তুমি 60% না পেয়ে যাও বা 70% না পেয়ে যাও। আর যারা যারা সারা বছর পড়েছে রিভিশনের জন্য, এই পার্টগুলো দেখো, সাঁতরা পাবলিকেশনের টেস্ট পেপার সলভ তোমরাও করো এবং দেখো মেলাও যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। দেখো সবকিছু কিন্তু বইয়ে সঠিক উত্তর দেওয়া নেই, সেই সঠিক উত্তর না দেওয়ার ফলে আমরা কিন্তু দেখবো কোনটা সঠিক কোনটা বেঠিক। প্রথম কোশ্চেন সলভ করব। প্রথম কোশ্চেন কি আছে, ইন্ডিয়ান পার্টনারশিপ এক পার্টনারশিপ কত নাম্বার সেকশনের মধ্যে ডিফাইন আছে। এই আন্ডার সেকশন গুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কত নম্বর সেকশন? সেকশন নাম্বার 4। তোমরা বলবে যে দাদা এই আন্ডার সেকশন গুলো পাবো কোথা থেকে? আরে আমি সব ব্যবস্থা করেই আজকে মাঠে নেমেছি, তোমরা শুধু স্ক্রিনশট নিয়ে নাও যে এই আন্ডার সেকশন গুলো কিন্তু তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। এটা হচ্ছে কোম্পানির আন্ডার সেকশন, মানে শেয়ার ক্যাপিটালের আন্ডার সেকশন গুলো লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমি আরো জুম করছি, নাও জুম করলাম। এই আন্ডার সেকশন গুলো পুরো ভালো করে রাখবে, এখান থেকে একটা আন্ডার সেকশন আসবেই। এটা হচ্ছে শেয়ার ডিবেঞ্চারের আন্ডার সেকশন। তুলে নাও একদম ফাটাফাট তুলে নাও। এই আন্ডার সেকশন গুলো কিন্তু ভালো করে করবে, এই আন্ডার সেকশন গুলো। এবার আসবো আমরা পার্টনারশিপের আন্ডার সেকশন। আর দুটো আন্ডার সেকশন আছে, সেটাও তুলে নাও। এটা হচ্ছে শেয়ারসের এই আন্ডার সেকশন গুলো তুলে নাও, কত নম্বর আন্ডার সেকশনে কি আছে। এবারে এইটা হয়ে গেল, এরপরে আসবো পার্টনারশিপের আন্ডার সেকশন। দেখো আমরা এই মাত্র পড়লাম যে ডেফিনেশন অফ পার্টনারশিপ কত নম্বর আন্ডার সেকশন আছে, সেকশন নাম্বার 4 এ আছে। তো এই আন্ডার সেকশন গুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, একদম প্রপার ভাবে ভালো করে স্ক্রিনশট নাও। তোমরা কতদূর ইম্পর্টেন্ট এটার মধ্যে এই ডেফিনেশনটা, পার্টনারশিপ উইল পার্টিকুলার পার্টনারশিপ, যতগুলো দাগ দিচ্ছি ততগুলো ইম্পর্টেন্ট আছে। ব্যাস না, এই এতদূর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই সেকশন 30 যদি তোমরা ভালো করে করবে, সেকশন 4 5 7 8 9 10 11 12 13 14 15 16 16 এর পর 30, ব্যাস এইটুকু করে রাখবে আন্ডার সেকশন পার্টনারশিপের জন্য, একদম এনাফ। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নেবে নি নাও। এরপরে আসবো নেক্সট আমরা 2 নম্বর সলিউশনে। 2 নম্বরে কি বলেছে দেখো, বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার। এটা কোথায় লেখা আছে বলো? আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার কতগুলো আছে মনে পড়ছে? আমাদের মিনিমাম নাম্বার অফ মেম্বার হচ্ছে 2 জন, আর ম্যাক্সিমাম হচ্ছে পার্টনারশিপের জন্য 50 জন, 50%। এটা কত নম্বর রুলে মেনশন আছে? এটা রুল নাম্বার 10 এ এটা জিনিসটা মেনশন আছে যে মিনিমাম আমাদের 2 জন আর ম্যাক্সিমাম 50 জন। ঠিক আছে, 2013 আগে কতজন ছিল? 100 জন ছিল। আর একটা কথা মনে রাখবে, এটাও দিতে পারে যে জেনারেল বিজনেসের জন্য আগে কত ছিল? জেনারেল বিজনেসের জন্য ছিল আগে 20 জন লোককে নেওয়া হতো, 20 জন পার্সন। আর ব্যাংকিং এর জন্য 10 জন পার্সনকে নেওয়া হতো, কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে গেছে। তাও মনে রাখবে জেনারেল বিজনেসের জন্য 20 জন এবং ব্যাংকিং বিজনেসের জন্য 10 জনকে। The government has determined the maximum number of partner in the partnership firm. এই দেখো আমি এই মাত্র বললাম, কোশ্চেনটা দিদি জাস্ট কোশ্চেন নাম্বার তাহলে কত হবে? সি। পার্টনারশিপে ম্যাক্সিমাম কতজন আছে? 50 জন। মনে থাকবে। এরপর আসবো নেক্সট, পুরো মাখন হবে, জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। এবার এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের বইয়ের মধ্যে উত্তর দেওয়া নেই, ভুল দেওয়া আছে উত্তরটা। আমি করে দেখেছি আগে, এই উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে, সঠিক দেওয়া নেই। তাহলে আমরা যদি সলিউশন করতে হয় তাহলে কি করে করব? বলেছে 4,000 টাকা এট দ্য এন্ড অফ ইচ মান্থ ফর দ্য ফার্স্ট 6 মান্থ। 4,000 টাকা করে প্রত্যেক মাসে তুলছে, 6 মাসের জন্য তুলছে। এবং পার্সেন্টেজ কত বলেছে? পার্সেন্টেজ বলেছে 12%, 12/100 হলো, ইনটু কত হবে? আমরা জানি এন্ড অফ ইচ মান্থে হয় কত? 5.5/12, তাই তো? 5.5/12, 5.5 টা কি করে বেরোয়? 11 + 0 / 2, মানে প্রথম মাসটা ডিভাইডেড বাই শেষ মাসটা ইকুয়ালস টু 2 / 2, তাহলে হচ্ছে 5.5। সেমনি বলেছে যে প্রথম 6 মাস, তাহলে 11, প্রথমেরটা হচ্ছে 11 + 6 / 2, তার মানে 17/2 করলে কত হয়? 8.5। তাহলে এইখানে কত হবে? 8.5/12। তাহলে এটা কিন্তু উত্তর আসছে না। আমরা যদি ক্যালকুলেট করে দেখি এই উত্তরটা কিন্তু আমাদের অপশনের সঙ্গে মিলছে না, তাহলে কিন্তু এটা ভুল আছে। 4000 × 6 × 12% × 8.5/12, 2040 টাকা আসছে। এই অপশনটা কিন্তু এখানে নেই।
চলো এবার নেক্সট বলেছে যে পার্টনার এ ইজ এন্টাইটেল টু গেট কমিশন 10% নেট প্রফিট বিফোর চার্জিং, পার্টনার বি পাচ্ছে আফটার চার্জিং অল কমিশন নেট প্রফিট বিফোর এনি কমিশন 1,21,000 টাকা। নেট প্রফিট কত বলে দিয়েছে? 1,21,000 টাকা। দাদা একদম পুরো সহজ করে বোঝাও, একদম অত ছক ফক টেনে আমি বুঝতে পারি না। 1,21,000 টাকা আছে, তার মধ্যে থেকে 10% পাচ্ছে এ, তাই তো? কে পাচ্ছে? এ বলে ব্যক্তিরা। তাহলে 1,21,000 হচ্ছে তোমার, এই 12,100 হচ্ছে তোমার ফার্স্ট, মানে এ পাচ্ছে কমিশন, এ কমিশন পাচ্ছে। তাহলে যদি এটাকে মাইনাস করি 1,21,000 থেকে 12,100, 1,21,000 থেকে 12,100 মাইনাস করলে 1,08,900 টাকা আসছে। এইটার উপরে বলেছে, এইটার উপরে বলেছে বি পাবে কত পার্সেন্ট? 10%, কিন্তু আফটার চার্জিং। এই আফটার চার্জিং শব্দটা থাকলে আমরা পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস পার্সেন্টেজ করে দিই, মানে 10% বললে 100 প্লাস 10, 110, 2% বললে 2/102, 3 বললে 3/103, 4 বললে 4/104। কি থাকলে লেখাটা, কি থাকলে? এই আফটার চার্জিং লেখাটা থাকলে, আফটার চার্জিং। তাহলে 1,08,900 সঙ্গে 10/110। আরে ভয় খাওয়ার কি আছে ভাই? ভয় খাওয়ার তো কোনো কিছু নেই, কারণই নেই। তোমরা ভয় খাচ্ছ কেন? শুধুমাত্র শুরু করার একটা জেদ চাই, আর কিচ্ছু না। এটা শুরু করার শুধু চাহিদা চাই, শুরু হয়ে যাবে ভাই, শুরু হয়ে যাবে। তোমাদের ভয় খাওয়ার কোনো ব্যাপার নাই। তাহলে কত হচ্ছে তোমাদের? এটা ক্যালকুলেটরটা চলছে 11/9, তাহলে উত্তর দাঁড়াচ্ছে 9,900, 9,900। একদম দারুণ ভাবে সলভ হয়ে গেল। শুধু মনে রাখবে যে আফটার চার্জিং থাকলে কি হবে? পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 প্লাস পার্সেন্টেজ। ঘাবড়ানোর কিছু নেই ভাই, জীবনটা একবারই পাবে, অত ঘাবড়ে কিছু হবে না। আর তুমি যদি ভেবে থাকো যে তোমাকে আমি বলবো যে ভাই উচ্চ মাধ্যমিকটা দিয়ে নাও তারপরে তোমার জীবনে সুখই সুখ, তাহলে আমাকে তুমি ভাববে ঢপবাজ। কারণ এটা হয় না, সাধারণত এই জিনিসটা হয় না। আমাদের ছোটবেলা থেকে একটা মিথ মা বাবা, গার্জেন, টিচার, প্যারেন্টস যে কেউ ঢুকিয়ে রেখেছে যে ভাই মাধ্যমিক দিতে তারপর জীবনে তুই আরাম পাবি, উচ্চ মাধ্যমিক দিতে তারপর জীবনে আরাম পাবি। এটা কি সত্যি সম্ভব? না। আমি রিয়েলাইজ করেছি চাকরি পেয়ে যা তারপরে জীবনে সুখী সুখ, এগুলো হয় না। যে আলটিমেট হ্যাপিনেসটা না, সেটা মন থেকে আসে। তুমি যদি পড়ার মধ্যে নিজের হ্যাপিনেসটা খুঁজে পাও তো তুমি পড়বে, আর যদি তুমি পড়ার মধ্যে হ্যাপিনেস না খুঁজে পাও তাহলে তুমি ভাই পড়বে না। ওই জেদ নিয়ে কাউকে দেখাবো আমার গার্লফ্রেন্ড আমাকে ডিচ করেছে, আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছে যে তুই পারবি না, তোর দ্বারা হবে না, এই কারণে যেন যদি পড়াশোনা করো তাহলে তোমার এই মোটিভেশনটা খুব সাময়িক থাকবে, 2 দিন, 1 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। বাট তোমার যদি এই প্রতি ইন্টারেস্ট চলে আসে না, ইন্টারেস্ট মানে কি হবে? বসে থাকতে হবে, আমাকে করতে হবে, আমাকে আমার ফ্যামিলির জন্য দাঁড়াতে হবে, এই জিনিসটা যদি তোমার মধ্যে চলে আসে যে আমার জন্য কেউ অপেক্ষা করছে, সেটা যেমন মা বাবা, এই জিনিসটা যদি তোমার মধ্যে চলে আসে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারোর আটকানোর ক্ষমতাটুকু নেই। বলছে এ বি সি পার্টনার 5:4:1, সি কে গ্যারান্টি দেওয়া হচ্ছে ভাই, সি ভাই তুই 50,000 টাকা শিওর শর্ট পাবি, শিওর শর্ট, এটা গ্যারান্টি প্রফিট। মানে একজন পার্টনার আরেকজন পার্টনারের কথা দিচ্ছে, ভাই দালালি মারছে যে ভাই আয় আমার পার্টনারশিপে আয়, তোকে আমি 50,000 টাকা প্রফিট দেবোই দেবো। তো সি লোভে চলে এসছে ভাই, বলছে 50,000 টাকা প্রফিট পাবো। তো যাই হোক, টোটাল নেট প্রফিট হচ্ছে 3,50,000, টোটাল নেট প্রফিট 3,50,000। তাহলে আমরা ডিভাইড করবো কি করে? রেশিওতে 5:4:1। এবার এই 3 প্লাস করলে কত হয়? 10। তাহলে 5-এর 10, 4-এর 10, 1-এর 10, 5 + 4 + 1 করলে হয় 10। তাহলে 5-এর 10, 4-এর 10, 1-এর 10। তাহলে দেখে নিই 5-এর 10 করলে কত হয়। তাহলে এটা কত হচ্ছে আমাদের? 5-এর 10 3,50,000 ইন্টু 5/10, 1,75,000। একটা হচ্ছে 1,75,000, 1,75,000। আর একটা হচ্ছে 3,50,000 ইন্টু 4-এর 10, 1,40,000। আর একটা হবে কত? 1,75,000, 1,40,000, এটা হবে 35,000 টাকা। ঠিক আছে, এটা হবে 35,000 টাকা। তাহলে দেখো হয়ে যাচ্ছে 1,75,000, 1,75,000 হয়ে যায় 3.5 লাখ। কিন্তু দেখো সি কে কথা দেওয়া হয়েছিল কি? এটা বি, এটা সি, আর এটা এ। সি কে কথা দিয়েছিল সি ভাই তুই ভাই 50,000 টাকা পাবি, তাহলে 15,000 টাকা ভাই ওকে দিয়ে দিতে হবে। এই 15,000 টাকাটা কে বিয়ার করবে? বলেছে এনি ডেফিসিয়েন্সি উইল বি বর্ন বাই বি, বি বলে ব্যক্তিটা যা ক্ষতি হবে বিয়ার করবে। তাহলে 15,000 টাকা দিতে হচ্ছে আরো, নিজের পকেট থেকে কে দেবে? নিজের পকেট থেকে বি দেবে। তাহলে 1,40,000 মাইনাস 15 করলে কত হয় ভাই? 0 0 0 10 5 5 2, 1,25,000। তাহলে বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার, বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট আনসার। মাখন হবে, মাখন। সব যেন ভাই
চোখের সামনে আসে পরীক্ষার সময়, যেন কোনো রকম ভাবে কোনো কিছু বাদ না যায়। হ্যাঁ দেখো বলেছে আবার একই গ্যারেন্টি প্রফিট দিয়েছে, বলেছে জেড ইজ গ্যারেন্টিড এ মিনিমাম প্রফিট 1 লাখ টাকা আফটার প্রোভাইডিং আইওসি 10%, ক্যাপিটাল বলে দিয়েছে, নেট প্রফিট বলে দিয়েছে 4,40,000 টাকা। তাহলে আমরা যদি ছোট্ট পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ঘর টানা হয় তাহলে তো খারাপ হয় না, মন্দ হয় না বলো। আরে কি আছে, এতদিন এত কিছু করছি। চলো তাহলে বাই প্রফিট এন্ড লস কোনটা আছে ভাই, নেট প্রফিটটা কত দেওয়া আছে আমার 4,40,000, লিখে দিলাম 4,40,000। আইওসি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কে কে পাবে, এক্স ওয়াই আর জেড। এক্স কত পাচ্ছে 4 লাখের 10%, মানে 40,000, 30,000, 20,000, 40,000, 30,000 আর 20,000। তাহলে এইখান থেকে ভাই 4,40,000 ব্যালেন্স হচ্ছে, 4,40,000 ব্যালেন্স থেকে 90,000 টাকা বাদ দিতে, 4,40,000 থেকে 90 যদি বাদ দাও তাহলে হচ্ছে তোমার 3,50,000। 3,50,000 হচ্ছে আমাদের কি ডিভিজিবল প্রফিট। এই ডিভিজিবল প্রফিটটা কারা কারা পায়, এক্স ওয়াই জেড তিনজনে পাবে, এক্স ওয়াই আর জেড তিনজনে পাবে। তাহলে কত করে পাবে, একটা পাবে 1,75,000 আর একটা 3,50,000 ইন্টু 3/10, 3,50,000 ইন্টু 3/10, তাহলে কত হচ্ছে 35 ইন্টু 3, 1,05,000, 1,05,000 টাকা একজন পাচ্ছে। 3,50,000, 3,50,000 ইন্টু 3/10, 1,05,000 একজন পাচ্ছে, আরেকজন পাবে 3,50,000 ইন্টু 2/10 করলে কত হচ্ছে 70,000 হলো। এই 70,000, 1,75,000 আর 1,05,000। এবারে কি খেলা দিয়েছে, বলেছে ভাই জেড কে দেওয়া হবে অ্যাটলিস্ট 1,00,000 টাকা। তাহলে জেড পাচ্ছে দেখো এখানে শুধুমাত্র 30,000 টাকা জেড পাচ্ছে, তাহলে ওকে 1,00,000 টাকা করতে গেলে প্লাস নিশ্চয়ই 30,000 টাকা করতে হবে, তবে জেড পাবে 1,00,000 টাকা। ভেরি গুড, আমি জেড কে 1,00,000 দিয়ে দিলাম। এবারে কে দালালি মেরেছে বা কে কথা দিয়েছে, বলছে এক্স আর ওয়াই দুজন মিলে কথা দিয়েছে, হাফ হাফ করে দেবে, হাফ হাফ করে দেবে। মানে যদি কোনো নাম মেনশন থাকে তাহলে 30,000 টাকাটা কি করে দিচ্ছে, হাফ হাফ করে। তাহলে এক্স এর ওয়াই এর কাছ থেকে -15,000 টাকা কাটা যাবে, আর ভাই এক্স এর কাছ থেকে 15,000 টাকা কাটা যাবে, তাই না? এটা মনে রাখবে, বোঝা গেল? তাহলে কত হবে, ওয়াই পাবে 90,000 টাকা আর এক্স পাবে 1,60,000 টাকা। কাটা গেলে, কাটা যাওয়ার পরে এক্স পাবে 1,60,000 আর ওয়াই পাবে 90,000 টাকা, আর জেড পেলে 1,00,000 টাকা। দেখো সেই একই গল্প 3,50,000 মিলিয়ে যাবে। কিন্তু এখানে কি বলেছে, কোশ্চেনের মধ্যে বলেছে যে কত টাকা ডেফিসিয়েন্সি হচ্ছে। ভাই 30,000 টাকা জেড কে দেওয়া হচ্ছে এক্সট্রা, এই যে সি নাম্বার অপশন আমরা করে ফেললাম। সুন্দরভাবে করব, ভয় খাবার তো কিছু নেই। কি বলে দেখো, এটা বলেছে আইওসি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আইওসি হচ্ছে ক্রেডিটেড 12% ইনস্টিড অফ এগ্রিড 10% পার অ্যানাম। পার্টনার্স এ আর বি শেয়ারিং প্রফিট হচ্ছে 1:1, আর ওদের ক্যাপিটাল বলেছে ফিক্সড। এবারে আমরা একটা পাস্ট অ্যাডজাস্টমেন্টের এন্ট্রি করব। পাস্ট অ্যাডজাস্টমেন্টের এন্ট্রি কি করে করবো দাদা, কি কি আছে, এ আর বি, তাই তো? দুটো পার্টনার আছে, নাম দিয়েছে কিছু, আচ্ছা নাম দেয়নি মনে হচ্ছে নাকি, না নামটা মিস্টেক হয়ে গেছে। এ আর বি আছে, এ আর বি, চলো এ আর বি, আর একটা হবে টোটাল, আর একটা কি হবে টোটাল। তাহলে দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, বলেছে 10% দেওয়ার কথা কিন্তু পরিবর্তে দিয়ে ফেলেছে 12%। 10% দেওয়ার কথা পরিবর্তে দিয়ে ফেলেছে 12% আইওসি। তাহলে আমরা আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মনে করে দেখো তো পার্টনার্স ক্যাপিটালে কোন দিকে লিখতাম, ক্রেডিট সাইডে। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে আমরা আইওসি লিখতাম 2 দিকে, ঠিক বলেছো 2 আইওসি। কিন্তু মনে করে দেখো এই আইওসিটা আমাদের পার্টনার্স ক্যাপিটালে কিন্তু বাই দিকে আসতো, বাই আইওসি বলে। আমি ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আইওসি কিন্তু পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিটে আসতো। তাহলে কত দেওয়ার কথা ছিল, 10% দেওয়ার কথা ছিল, কিন্তু দিদি যে 12%। 10% করলে কত হয় দাদা, 20,000, 10,000, 30,000, 20,000, 10,000, 20,000, 10,000, আর টোটাল কত হচ্ছে বলতো, টোটাল হচ্ছে 30,000। কিন্তু ভাই ওরা কত দিয়ে দিয়েছে, ডিভিশন কত দিয়েছে, 12%। মনে রাখবে এইখানে যে সাইনটা হবে ক্রেডিট সাইন, তার নিচে তার উল্টো সাইনটা হবে ডেবিট। তাহলে 12% করলে কত যে স্যার মাখন হবে, 12% করো না ভাই, 2 লাখের 12% 24,000 টাকা আর 12,000 টাকা, 24,000 টাকা আর 12,000 টাকা। তাহলে টোটাল করলে কত হয়, 36,000 টাকা। তাহলে কি দু সাইড মিলছে না? দেখো এখানে 4,000 টাকার শর্ট পড়ছে, এখানে 2,000 টাকা শর্ট পড়ছে, আর এখানে 6,000 টাকা শর্ট পড়ছে। দেখো 4 + 2 যোগ করে দেখো 6 হচ্ছে। তাহলে এখানে সাইনটা কি হবে, 4, 2, 6, এই তিনটে সাইন কি হবে, দেখো কে বড়, 20,000 বড় না 24,000 টাকা বড়? দেখো 10,000 বড় না 12,000 বড়? 30,000 বড় না 36,000 বড়? কে বড়? এগুলোর মধ্যে সবগুলো কিন্তু দেখো ডেবিট সাইড বড়, তাহলে ডেবিট জিতে গেল, ডেবিট লিখলাম। এবারে আবার
নিচে ক্রেডিট করে এটাকে ডিভাইড করব কোন রেশিওতে, ওই ইকুয়াল রেশিওতে 1:1। যেহেতু রেশিও মেনশন নেই 1:1, যদি রেশিও মেনশন থাকতো তাহলে রেশিওতে ডিভাইড করতাম। তাহলে 6000 কে 1:1 করলে কত, একজন 3000 আর একজন 3000, তাহলে 6000 মিলে গেল, 6000 কেটে দিলাম। এবার এখানে দেখো খেলাটা, 4 থেকে 3 মাইনাস করলে থাকে 1000, আবার দেখো 2 থেকে 3 মাইনাস করলে থাকে 1000। এবারে বলো দল বাড়ি কার, 4 না 3? এর ক্ষেত্রে 4 এর বেশি ভ্যালু না 3 এর বেশি ভ্যালু? 4 এর। তাহলে 4 এর সাইন কি আছে, ডেবিট। এ বেশি দল বাড়ি না এ বেশি দল বাড়ি? 4000 টাকা বেশি দল বাড়ি, 4000 টাকা সাইন কি আছে, ডেবিট। 2000 টাকা বড় না 3000 টাকা বড়? 3000 টাকা বড়, 3000 টাকা সাইন কি আছে, ক্রেডিট। তাহলে ক্রেডিট লিখে দাও। তাহলে কি হবে, এজ কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু বিজ কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট কেন, যখন আমাকে ফিক্সড মেথড বলে দেবে, যখন আমাকে কি মেথড বলে দেবে, ফিক্সড মেথড, তখন আমাকে কি ওপেন করতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে কি বললাম, এজ কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু বিজ কারেন্ট অ্যাকাউন্ট, এজ কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু বিজ কারেন্ট অ্যাকাউন্ট বলেছে। তাহলে কি হবে, এ কারেন্ট অ্যাকাউন্ট, এজ কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু বিজ কারেন্ট অ্যাকাউন্ট। কত টাকা, 1000। অপশন কি দিয়েছে দেখো, এজ কারেন্ট অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড বাই 1000। তাহলে এ ইজ দা কারেক্ট, মানে সি হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট দেখো, বলে যে একটা ফার্ম সে প্রফিট করছে 1,20,000, নর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে 10%, টোটাল অ্যাসেট হচ্ছে এই, টোটাল লায়াবিলিটি হচ্ছে ওই। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে এটা কোন মেথডে দিয়েছে, আগে বুঝতে হবে। আমাকে দিয়েছে হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। কি প্রফিট, অ্যাভারেজ প্রফিট মেথড। এখানে 3টে নিয়ম আছে, একটা ক্যাপিটাল ভ্যালু বের করা, 2 নম্বর ক্যাপিটাল এমপ্লয় বের করা, আর 3 নম্বর হচ্ছে গুডউইল বের করা। এই একটা পোর্শন যেখানে গুডউইল মাইনাস করে বেরোয়, বাকি সব পার্টে গুডউইল নাম্বার অফ ইয়ার পারচেস ইনটু করতে হয়। আর এই ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিটের ক্ষেত্রে গুডউইলটা দুটো মাইনাস করে বেরোয়। কোন দুটো মাইনাস করে বেরোয়, ক্যাপিটাল ভ্যালু আর ক্যাপিটাল এমপ্লয়। কি কি, ক্যাপিটাল ভ্যালু আর মাইনাস ক্যাপিটাল এমপ্লয় করে আমাদের গুডউইল বেরোয়। কোন ক্ষেত্রে, শুধুমাত্র স্যার ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিটের ক্ষেত্রে। তাহলে ক্যাপিটালাইজ ভ্যালু কি করে বেরোয়, অ্যাভারেজ প্রফিট ইনটু 100 বাই রেট। একদম তুখোর ভাবে মুখস্থ হবে, কি, অ্যাভারেজ প্রফিট ইনটু 100 বাই রেট। ক্যাপিটাল এমপ্লয়ের ফর্মুলা কি, টোটাল অ্যাসেট মাইনাস আউটসাইড লাইবিলিটি। তাহলে অ্যাভারেজ প্রফিট দিয়েছিল কত, 1,20,000, 1,20,000 ইন্টু 100 বাই কত হবে, বাই পার্সেন্টেজ 10, তার মানে কত হচ্ছে 12 লাখ। 3 3 4 5, 1 2 3 4 5, একটা জিরো কম হবে, 1 2 3 4 5, 12 লাখ। অ্যাসেট কত দেওয়া আছে, টোটাল অ্যাসেট 15 লাখ, অ্যাসেট দেওয়া আছে 15 লাখ, আর লাইবিলিটি দেওয়া আছে 4 লাখ। তাহলে 15 লাখ থেকে 4 লাখ যদি মাইনাস যায় তাহলে থাকে 11 লাখ। আর আমাদের ক্যাপিটাল ভ্যালু কত বেরিয়ে গেছিল, 12 লাখ, 12 লাখ মাইনাস 11 লাখ, 11 লাখ কি করে বেরোলো, অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস করে। 11 লাখ মাইনাস করলাম, তাহলে কত দাঁড়াচ্ছে, 1 লাখ। তাহলে উত্তরটা কত হবে দাদা, 1 লাখ। 1 লাখ আছে উত্তর, একদম নাম্বার বি, বি ইজ দা কারেক্ট অ্যান্সার, বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে কি বের করতে হবে, প্রথমত আমাকে বের করতে হবে ক্যাপিটাল ভ্যালু, দেন ক্যাপিটাল এমপ্লয়, তারপর গুডউইল। ক্যাপিটাল ভ্যালু কি করে বেরোয়, অ্যাভারেজ প্রফিট ইনটু 100 বাই রেট। ক্যাপিটাল এমপ্লয় কি করে বেরোয়, টোটাল অ্যাসেট থেকে আউটসাইড লাইবিলিটি মাইনাস করে দাও। আর গুডউইল কি করে বেরোয়, ক্যাপিটাল ভ্যালু থেকে ক্যাপিটাল এমপ্লয় মাইনাস করে দাও। একদম মাখন হবে, জল হবে। এবার দেখো, বলেছে ফার্মস অ্যাভারেজ প্রফিট 70,000 টাকা, which includes 5,000 নন ট্রেড ইনভেস্টমেন্ট। এবার মনে রাখতে হবে আমাদেরকে নন ট্রেড ইনভেস্টমেন্টটা কি হয়, নন ট্রেড ইনভেস্টমেন্ট আমাদের বলো মাইনাস হয়। নন ট্রেড ইনভেস্টমেন্ট মাইনাস করে দেবে। তাহলে আমার অ্যাভারেজ প্রফিট ছিল, অ্যাভারেজ প্রফিট হচ্ছে 70,000, তার থেকে 5,000 মাইনাস করে দাও, তাহলে থাকলো কত, 65,000। এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট। ওকে, এবার বলেছে ক্যাপিটাল এমপ্লয় 4 লাখ, রেট অফ রিটার্ন হচ্ছে 15%। কিসে বের করতে বলেছে, সুপার প্রফিটে। তাহলে সুপার প্রফিট বের করার জন্য প্রথম আমার অ্যাভারেজ প্রফিট লাগে, 2 নম্বর আমার নর্মাল প্রফিট লাগে, নর্মাল প্রফিট। এই নর্মাল প্রফিটটা কি করে বেরোয়, ক্যাপিটাল এমপ্লয় ইন্টু রেট বাই 100। দেখো ক্যাপিটাল এমপ্লয়েড কত দেওয়া আছে, 4 লাখ। তাহলে 4 লাখ ইন্টু রেট হচ্ছে আমার কত, 15%, 15 বাই 100, কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে, 15 4 60,000 টাকা। 60,000 হচ্ছে আমার নর্মাল প্রফিট। এবার আমার এইখানে একটা 3 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে সুপার প্রফিট কি করে বেরোয়, সুপার প্রফিট কি করে বেরোয়, এপি মাইনাস এনপি, এপি মাইনাস এনপি। এপি মানে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট আছে 6,50,000, 65,000, অ্যাভারেজ প্রফিট 65,000, আর তোমার হচ্ছে নর্মাল প্রফিট হচ্ছে 60,000। তাহলে 60,000, 65,000 মাইনাস 60,000, তাহলে কত হয়, 5,000। এবার গুডউইল কি করে বেরোবে এটার,
4 নম্বর গুডউইল সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেস। সুপার প্রফিট 5,000 টাকা আর নাম্বার অফ ইয়ার পারচেস দিচ্ছে 3 বছর, তাহলে 5 3 15,000 টাকা। একদম অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট ম্যাথ দেখে নি। এটা বলেছে, এটা খুব সোজা জিনিস দিয়েছে যে গুডউইলটা ডিপেন্ড করে কার উপরে, নেচার, লোকেশন এবং কাস্টমার লয়্যালটির উপর নির্ভর করে। কোনটা কোনটা নির্ভর করে? এই দেখো অপশন এর 1 এর এটা হবে একদম কারেক্ট। সুপার প্রফিট অ্যারাইজেস ফ্রম এক্সেস অফ নর্মাল প্রফিট, এটাও ঠিক। ট্রান্সফার অফ গুডউইল হ্যাপেন কখন হয়? অ্যাট দ্য টাইম অফ বিজনেস স্কেল। আর লাস্ট পয়েন্ট, goodwill is built over time and it is a continuous process। তার মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। বলে যে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড নো ইন্টারেস্ট ইজ অ্যালাউ ইন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, একদম সঠিক কথা। রিজনটা বলেছে যে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ অনলি পেয়েবল ইফ ইট ইজ এক্সপ্লিসিট মেনশন ইন দ্য ডিড অ্যান্ড অনলি আউট অফ প্রফিট। আউট অফ প্রফিট যদি হয় তাহলে এটা কি সঠিক? আমার মনে হয় একদম সঠিক। আর রিজনটা হচ্ছে সঠিক এবং এ হচ্ছে ফলস। হ্যাঁ এটা সঠিক, সরি এটা সঠিক। কোনো অ্যাবসেন্স যাকে পান তাহলে ইন্টারেস্ট কি দেওয়া হয় ইন্টারেস্ট অন ক্যাপিটালে? না, ইন্টারেস্ট কিন্তু দেওয়া হয় না ইন্টারেস্ট অন ক্যাপিটালে, ঠিক আছে। আর এটাও ঠিক যে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পার্টনারশিপ বাই 1932 ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ অনলি পেয়েবল ইফ ইট ইজ এক্সপ্লেট মেনশন ইন দ্য ডিড অ্যান্ড অনলি আউট অফ প্রফিট। এই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। দুটোই ঠিক আছে, এও ঠিক এবং আরও ঠিক। এই দেখো ইন্টারেস্ট অন লোন, এটা কি প্রফিট এন্ড লসের আইটেম নাকি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেম? ইন্টারেস্ট অন পার্টনার্স লোন টু দ্য ফার্ম ডেবিটেড টু দ্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, নট দ্য প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। একদম সঠিক। আইওএল মানে ইন্টারেস্ট অন লোন, এটা মনে রাখবে কিন্তু পি এন্ড এল এর আইটেম, প্রফিট এন্ড লস। প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেম এটা নয়। ইন্টারেস্ট অন লোনকে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আইটেম বলবো না। কার আইটেম? পিএল মানে প্রফিট এন্ড লস। এটাকে কি বলা হয়? চার্জ এগেইনস্ট প্রফিট। চার্জ এগেইনস্ট প্রফিট, একদম মাখন করতে হবে। ইন্টারেস্ট অন পার্টনার্স লোন কি লিখেছে? ইজ দ্য চার্জ এগেইনস্ট প্রফিট মাস্ট বি পেড ইভেন ইফ দ্য ফার্ম ইনকারস এ লস। যদি ফার্মটা লসও করে তাও করতে হবে। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। কারণ এটা পিএল আইটেম, পি এন্ড এল এর আইটেম, প্রফিট এন্ড লস ক্লাস 11 এর। ইন্টারেস্ট অন কিন্তু প্রফিট এন্ড লসে আসে, প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন আসে না। এটাকে কি বলা হয়? চার্জ এগেইনস্ট প্রফিট। বলেছে রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্ম, রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ ফার্ম ইজ লিগালি কম্পালসারি আন্ডার দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932। এটা কি সত্যি কম্পালসারি না অপশনাল? অপশনাল। অপশনাল, আমি করতে পারি নাও করতে পারি। 2 নম্বর হচ্ছে a partnership firm has a separate legal entity from its partners। ওর কি কোনো সেপারেট লিগ্যাল এন্টিটি আছে পার্টনারের সাথে? না, নো সেপারেট লিগ্যাল এন্টিটি। সেপারেট লিগ্যাল এন্টিটি হয় না পার্টনারশিপে, নো সেপারেট লিগ্যাল এন্টিটি। তাহলে এইটাও ফলস হলো, 2 নম্বরটাও ফলস হলো। গুডউইল ইজ এন ইনটেনজিবল অ্যাসেটস এন্ড ইজ এ নট এ ফিকটিসিয়াস অ্যাসেট, একদম ঠিক। 3 নম্বরটা একদম সঠিক আছে, 3 নম্বরটা ট্রু। 4 নম্বর, ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ প্রফিট এন্ড লস ইন দ্য আর শেয়ার্ড ইন দ্য রেশিও অফ পার্টনার্স ক্যাপিটাল কন্ট্রিবিউশন, একদম ভুল। তাহলে প্রথমেরটা ভুল, সেকেন্ডেরটা ভুল, থার্ডেরটা ভুল। তাহলে বি নম্বর অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি নম্বর অপশন ইজ দ্য একদম বেস্ট অ্যান্সার। চলে আসো একদম 15 নম্বরে। 15 নম্বরে কি বলেছে দেখো, বলেছে যে ভাই সাহাব যে কোনটা সঠিক কোনটা বেঠিক। নো সেপারেট এন্টিটি বিটুইন পার্টনারশিপ এন্ড পার্টনার, একদম সঠিক অ্যান্সার। যে পার্টনার এবং পার্টনারশিপ ফার্মের কোনো সেপারেট এন্টিটি হয় না, মানে কোনো পৃথক বৈশিষ্ট্য হয় না, দুজনে একই বলা হয়। পার্টনার এবং পার্টনারশিপ ফার্মকে এক বলা হয়, ঠিক আছে, এদের কোনো আলাদা এন্টিটি হয় না। 2 নম্বর, পার্টনারশিপ অ্যাক্ট 1956, একদম ভুল অ্যান্সার। বলো তো কোম্পানিজ অ্যাক্ট, কোম্পানিজ অ্যাক্ট যদি বলা হয়, কোম্পানিজ অ্যাক্ট প্রথম কবে চালু হয়েছিল? 1956। আর লাস্ট কবে হয়েছে? 2013-তে, তারপরে আর হয়নি। হ্যাঁ, কোম্পানিজ অ্যাক্ট 1956, তারপরে হচ্ছে 2013। হ্যাঁ, তাহলে 2 নম্বর অপশনটা ভুল, কাটা চলে গেল। ওরাল এগ্রিমেন্ট করা হয় পার্টনারশিপ ফার্মে, একদম ঠিক, কম্পালসারি নয়। এগ্রিমেন্ট করতে হবে, রিটেন এগ্রিমেন্ট করতে হবে, কম্পালসারি নয়, ভলেন্টিয়ারি, অপশনাল, ঠিক আছে, করতেও পারো নাও করতে পারো। ইন কেস অফ লোন অফ পার্টনার ইন্টারেস্ট কত দেওয়া হবে? 6%, একদম ঠিক। যদি আইওএল মানে ইন্টারেস্ট ও লোনের কোনো পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে অলওয়েজ কত পার্সেন্ট হবে দাদা? 6%। তাহলে এ নম্বর অপশন
15 এ হবে কত হবে স্যার 1 3 আর 4টা ট্রু আর 2টা হচ্ছে ফলস। চলো এবার আসবো নেক্সট। এই দেখো আবার একটা দিতে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার ইন প্রাইভেট কোম্পানি, পার্টনারশিপ নয় কিন্তু প্রাইভেট কোম্পানিতে ম্যাক্সিমাম কতগুলো মেম্বার লাগে 200টা, মিনিমাম লাগে দুটো, ম্যাক্সিমাম লাগে 200টা। কিসের ক্ষেত্রে? প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে মিনিমাম দুটো আর ম্যাক্সিমাম 200। এইটাই চলে আসো পাবলিক কোম্পানিতে। পাবলিক কোম্পানিতে যদি তুমি আসো তাহলে মিনিমাম হচ্ছে 7 জন এবং ম্যাক্সিমাম হচ্ছে নো লিমিট, কোনো লিমিট নেই ম্যাক্সিমাম। হ্যাঁ চলো এবার নেক্সট জিনিস দেখে নি, একদম মাখন মাখন জিনিস পড়বো। হ্যাঁ, ফর উইচ টাইপ অফ অর্গানাইজেশন অডিটিং কম্পালসারি করা হয়? অডিটিং কম্পালসারি কোনটায় করা হয়? তাহলে হবে সি নম্বর অপশন, জয়েন্ট স্টক কোম্পানিতে। জয়েন্ট স্টক কোম্পানিতে কিন্তু অনেক হ্যাপা আছে, মানে অরিজিনাল কোম্পানিতে অডিটিং করতে হবে, অ্যাকাউন্টস করতে হবে, কম্পালসারি। কি করতে হবে? করতে হবে। কত নম্বর আছে এটা? 17 নম্বর, সি। এই দেখো এটা 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 তোমাদের হয়তো নেক্সট সেমের জন্য ইম্পর্টেন্ট, তারপরে না। বাহুবলী লিমিটেড 20,000 ইকুইটি শেয়ার আছে, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা করে, তার মধ্যে 3 টাকা হচ্ছে কোথায় আছে অ্যাপ্লিকেশনে 3 টাকা এবং অ্যালটমেন্টে 5 টাকা, তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়? 8 টাকা। আর তার মধ্যে 10 টাকা হচ্ছে টোটাল 10 টাকা, তার মধ্যে 8 টাকা কোম্পানি ডেকেছে আর 2 টাকা কোম্পানি ডাকেনি। এই 2 টাকাকে কি বলা হয়? রিজার্ভ ক্যাপিটাল। কি বলা হয়? 18, তো এটা 18 রিজার্ভ ক্যাপিটাল। কি বলা হয় এটাকে? রিজার্ভ ক্যাপিটাল। শেয়ারে যেটা ডাকে না এবং কোনোদিন ডাকবে না, ঠিক আছে, পরেও ডাকবে না, সেটাকে কি বলা হয়? রিজার্ভ ক্যাপিটাল। যদি পরে ডাকা হয় তাহলে ওটাকে বলা হয় আনকল্ড ক্যাপিটাল, যেটাকে পরে আবার ডাকা হবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে আর ডাকাই হবে না, বলেছে উইচ পোর্শন ইজ কল্ড এ রিজার্ভ ক্যাপিটাল। এই দেখো বলেছে কোম্পানি ইজ এন ইন্ডিপেন্ডেন্ট এন্ড আর্টিফিশিয়াল পার্সন ইন দা আই অফ কার? ল। কানুনের আথে সবাই আমরা অন্ধ। তারপর বলেছে দ্য লাইবিলিটি অফ শেয়ার হোল্ডার কোম্পানি ক্যান নট এক্সিড, কি হবে? ফেস ভ্যালু। যে কোনো জায়গায় শেয়ার বলো ডিবেঞ্চার বলো সবসময় কাজ করায় কি দিয়ে? ফেস ভ্যালু দিয়ে। লাইবিলিটি অফ শেয়ার হোল্ডার অফ কোম্পানি ক্যান নেভার এক্সিড দ্য ভ্যালু অফ ফেস ভ্যালু। এটা ডিবেঞ্চার থেকে দিয়েছে, একদম একদম মাখন জিনিস। কনভার্টেবল ডিবেঞ্চার মানে যেই ডিবেঞ্চারটা কখনো কি কনভার্ট হতে পারবে ইকুইটি শেয়ারসে, সেটা হচ্ছে কনভার্টেবল ডিবেঞ্চার। আচ্ছা, ইরিডিমেবল মানে যে কোনো সময় রিডিম করা যাবে না, রিপে করা যাবে না। নট রিপেবল উইথিন এ স্পেসিফিক টাইম। বিআরআর ডিবেঞ্চার whoever hold the document is considered as the owner. আর সিকিউর ডিবেঞ্চার স্পেসিফিক অ্যাসেট আর প্লেজ অ্যাজ সিকিউরিটি। তাহলে আমার মনে হচ্ছে ভাই একদম সঠিক এটাই হবে। একদম পরপর সাজানো গোছানো আছে, একদম সুন্দর মাখন করে দেওয়া আছে। কত নম্বর এটা? 21 নম্বর। এটা মাখন করে দেওয়া আছে তোমাদের। হ্যাঁ, সুন্দর করে দেওয়া আছে। এবার আসবো 22-এরটা। 22-এর কি বলেছে দেখো, paid up capital is the actual capital, paid up capital is the actual capital of the company। ঠিক কথা, paid up capital হচ্ছে অরিজিনাল ক্যাপিটাল। authorized capital can be equal to or greater than paid up capital। paid up capital 10,000 হলে মানে authorized capital 10,000 টাকা হয় 10,000 হবে বা 10,000 এ কম 9,000, মানে পেড আপ ক্যাপিটাল থেকে যেন বেশি হয় বা ইকুয়াল হয়। অথরাইজ ক্যাপিটালের উপরে যাওয়া যাবে না, এটা ধরো অথরাইজ ক্যাপিটাল। অথরাইজ ক্যাপিটালের উপরে কেউ থাকতে পারবে না। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে টপ, এ হচ্ছে রাজা। অথরাইজ ক্যাপিটালের নিচে থাকবে পেড আপ ক্যাপিটাল, ঠিক আছে? ওর সমান সমান হতে পারবে বা ওর থেকে কম হতে পারবে, কিন্তু অথরাইজ ক্যাপিটাল থেকে বেশি হতে পারবে না। একদম ঠিক। ইস্যুড ক্যাপিটাল ক্যান বি ইকুয়াল টু অর লেস দেন অথরাইজ ক্যাপিটাল। দেখো তাই করলাম। ইস্যু ক্যাপিটাল এইগুলোকে বলা হয় ইস্যু। কি ক্যাপিটাল? ইস্যু। ইকুয়াল হতে পারে বা কম হতে পারে, কিন্তু বেশি হবে না। কল্ড আপ ক্যাপিটাল ক্যান নেভার বি এক্সিড দা অথরাইজ ক্যাপিটাল। একদম সঠিক কথা। অথরাইজ ক্যাপিটাল সব থেকে টপে থাকবে। তাই অথরাইজ ক্যাপিটাল সব থেকে টপে থাকবে। তাহলে তো সব কটা সেন্টেন্স যে আমার ট্রু আছে, তার মানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলি যে জয়েন্ট স্টক কোম্পানি ইজ ডিফারেন্ট ফ্রম সো প্রপার্টরশিপ এন্ড পার্টনারশিপ। একদম সঠিক, কারণ জয়েন্ট স্টক কোম্পানিতে প্রচুর হ্যাচা আছে। হ্যাচা কি আছে? এদের রেজিস্ট্রেশন হচ্ছে কম্পালসারি। কোম্পানির কম্পালসারি আছে, কিন্তু সোল প্রপার্টিশিপে বা পার্টনারশিপে কিন্তু কম্পালসারি নয়, রেজিস্ট্রেশন ভলেন্টিয়ারি। কিন্তু জয়েন্ট স্টক কোম্পানিতে কম্পালসারি ভাই। শেয়ার হোল্ডার কোম্পানি আর নট কনসিডার্ড এজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য অর্গানাইজেশন। হাউএভার দিস ইজ নট ইন দ্য কেস অফ সোল প্রপার্টিশিপ বা পার্টনারশিপ ফার্ম। জয়েন্ট স্টক কোম্পানি কিন্তু শেয়ার হোল্ডাররা ওরা রিপ্রেজেন্টেটিভ নয়, ওরা কিন্তু রিপ্রেজেন্ট করে না।
কিন্তু পার্টনারশিপ আর সোল প্রপার্টিশিপে রিপ্রেজেন্ট করে। অডিটিং এখনই বললাম, অডিটিং হচ্ছে ম্যান্ডেটরি। কোথায় অডিটিং ম্যান্ডেটরি? হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানিতে কিন্তু এতগুলো ফিচার আছে, তাহলে বুঝতে পারলে রেজিস্ট্রেশন কম্পালসারি, শেয়ার হোল্ডার রিপ্রেজেন্ট করতে পারে না, আর একটা অডিটিং, এটা হচ্ছে কম্পালসারি। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, অল অফ দ্য অ্যাবভ। সত্যি তাই, এই তিনটে কন্ডিশনই ম্যাচ করছে জয়েন্ট স্টক কোম্পানির সাথে। এবার দেখো, এটা বলেছে এ অ্যাকোয়ার অ্যাসেট 100 লাখ, ঠিক আছে, 100 লাখ, অ্যান্ড টুক ওভার ক্রেডিটর্স 10 লাখ, মানে 1 কোটি টাকার অ্যাসেট আছে, 10 লাখের লাইব্রেরি আছে, ডিবেঞ্চার ইস্যু করছে 100 করে, এবং 25% হচ্ছে প্রিমিয়াম। সুন্দর মাখন মাখন মাখন, একদম দুর্দান্ত করে করবো। দেখো, ভয়ের কারণ নেই, কারণ ভয় খাবে না ভাই। আর এই কিছুদিন আছে, কিসের ভয়, কাকে ভয়, কি ভয় খাচ্ছ? চলো না শুরু করি। যেখান থেকে ভিডিওটা দেখো না ভাই, একদম কন্টিনিউ শেষ করে দাও। তোমাকে শেষ করার আগে তুমি ভিডিওটা শেষ করে তুমি একদম পরীক্ষা একদম ফাটিয়ে রেজাল্ট করতে হবে। দেখো এবারে 100 লাখ হচ্ছে অ্যাসেট, তার মধ্যে 10 লাখ হচ্ছে লাইবিলিটি। এ ফর অ্যাসেটস, এল ফর লাইবিলিটি। তাহলে 90 লাখ হচ্ছে পারচেস কনসিডারেশন। পারচেস কনসিডারেশন কত ভাই? 90 লাখ। 90 লাখ হচ্ছে পারচেস কনসিডারেশন। এবার এই 90 লাখকে কত ভাবে ইস্যু করছে? প্রিমিয়ামে। 100 টাকা ফেস ভ্যালু আর 25% প্রিমিয়াম। তাহলে 90 লাখ, 90 লাখ বাই 125। 100 হচ্ছে ফেস ভ্যালু, আর 25% করলে কত হয়? 25 টাকা হয়। তাহলে 90 লাখ বাই 125 করে কত হচ্ছে উত্তরটা? 90 লাখ বাই 125, 90 লাখ ডিভাইডেড বাই 125, তাহলে 72,000। মানে ডি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি নাম্বার অপশন হচ্ছে সত্যিকারের একদম কারেক্ট অ্যান্সার। এইটা হচ্ছে দুর্দান্ত লেভেলের অঙ্ক। দেখো, এটা যে ধুরান্ধার, মানে এরকম অঙ্ক দেয় না সাধারণত, তাও যদি দিয়ে দেয় তোমাদেরকে কি করবো। দেখো এই অঙ্ক, দেখো ধুরান্ধার 50,100 করে দাম, তাহলে ফেস ভ্যালু বা পার ভ্যালু বলতে পারি আমরা। পার ভ্যালু হচ্ছে 100 করে দাম, 50,000 মানে 50,000 ডিবেঞ্চার, তাহলে হচ্ছে 50 লক্ষ টাকা। কত টাকা? 50 লক্ষ। এবার আছে প্রিমিয়াম 12%, তাহলে প্রিমিয়াম করলে কত হবে? 112। তাহলে প্রিমিয়াম হচ্ছে 100 ফেস ভ্যালু প্লাস 12, তাহলে হচ্ছে 50,000 ইন্টু 12, 56 লাখ, 56 লাখ হচ্ছে আমাদের প্রিমিয়াম নিয়ে। এবারে দেখো লসটা বিয়ার করবে, তো যে 6 লাখ টাকা লস আছে ওটা বাদ দিলাম, টোটাল লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত? তাহলে 6 লাখ টাকা। কিন্তু আমার লসটা বিয়ার করবে কিভাবে? লসটা বিয়ার করা হবে বলেছে সিকিউরিটি প্রিমিয়াম থেকে 4 লাখ টাকা নেবে, জেনারেল রিজার্ভ থেকে আছে 16 লাখ টাকা, তার মধ্যে 16 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা ঢুকে আছে স্টেটমেন্ট প্রফিট এন্ড লস। মানে 16 লাখ টাকার মধ্যে 4 লাখ টাকা যদি ঢুকে থাকে, তাহলে 12 লাখ টাকা হচ্ছে আমাদের কি? জেনারেল রিজার্ভ। তাহলে 12 লাখ টাকা হচ্ছে যদি জেনারেল রিজার্ভ, আর সিকিউরিটি প্রিমিয়াম কত আছে? 4 লাখ টাকা। তাহলে টোটাল লস কত? 4 লাখ, আর এদিকে আছে 12 লাখ। 12 লাখ, তাহলে দুটোকে প্লাস করলে কত হয়? টোটাল লস 16 লাখ। টোটাল কত লস হচ্ছে? 16 লাখ। তাহলে 56 লাখ আমাদের টোটাল প্রিমিয়াম অন রিডেমশন ছিল, তার মধ্যে 16 লাখ লসটা মাইনাস করে দিলাম, থাকলো কত? 40 লাখ। অ্যামাউন্ট কত পেলাম আমরা? 40 লাখ। আমাদের পার ভ্যালু বা ফেস ভ্যালু ছিল 50 লাখ, 40 লাখ হাতে পেয়েছি, তাহলে 10 লাখ হচ্ছে আমাদের ডিসকাউন্ট। এই 10 লাখ টাকা কার মধ্যে পেয়েছি? 50 লাখ মানে ফেস ভ্যালুর মধ্যে পেয়েছি, তাহলে 10 লাখ বাই 50 লাখ ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 20%। 20%। এবার একটা কথা মনে রাখবে, যত রকমের লস রিটেন অফ হবে, রিডেমশন যখন করব, রিডেমশন মানে যখন পরিশোধ করব, লস রিটেন অফ হলে প্রথমে আগে কার কাছ থেকে কাটা যাবে? সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ, তারপরে জেনারেল রিজার্ভ, তারপরে যেটা অবশিষ্ট বেঁচে থাকবে সেটা হচ্ছে স্টেটমেন্ট প্রফিট এন্ড লস। তাহলে কি কি বললাম? কি কি বললাম ভাই? প্রথম হচ্ছে কন্ডিশন হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ, প্রথম এখান থেকে কাটবে টাকা। এইখান থেকে যদি না পায়, সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ থেকে যদি টাকা না পায়, তাহলে কাটবে হচ্ছে আমাদের জেনারেল রিজার্ভ থেকে। আর সেইখান থেকেও যদি টাকা না পায়, তাহলে টাকা কাটবে হচ্ছে লাস্ট স্টেটমেন্ট প্রফিট এন্ড লস থেকে। স্টেটমেন্ট প্রফিট এন্ড লস থেকে টাকা কাটবে। কথা বোঝা গেল? চলো এবার আসি নেক্সট ম্যাথে। বলেছে অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর কাদের জন্য? ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট কাদের জন্য, গুরুত্বপূর্ণ কাদের জন্য? আমার তো মনে হয় ভাই অল অফ দ্য অ্যাবভ একদম সঠিক অ্যান্সার। অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে which of the following is not the external user of the statement? এক্সটার্নাল ইউজার নয় কারা? এক্সটার্নাল মানে বাইরের,
বাইরের লোক নয় কারা, ভেতরের লোক কারা? দেখো বাইরের লোক বলতে পারি কাস্টমার, বাইরে অনেক সময় এমপ্লয়িকেও বলা হয় কিন্তু ইন্টারনাল এমপ্লয় হয়, ইন্টারনালি এমপ্লয় হয়, কিন্তু সব থেকে বেশি ইন্টারনাল মানে গুরুত্বপূর্ণ রাজ জানে, সিক্রেট জানে কারা? ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্ট ইজ দ্য ফার্স্ট অপশন, এ ইজ দ্য কারেক্ট আনসার। এক্সটার্নাল নয়, এরা এরা হচ্ছে ইন্টারনাল। ম্যানেজমেন্ট, ওনার, হ্যাঁ এগুলো হচ্ছে সব ইন্টারনাল। আর এক্সটার্নাল কারা? কাস্টমার, ইনভেস্টার, ক্রেডিটার, এরা হচ্ছে এক্সটার্নাল। With the financial statement of the company comprises balance sheet, statement, profit and loss, now all of them এই দেখো এখানে দেখো সুন্দর দিয়েছে অঙ্কটা, বলেছে কারেন্ট লাইবিলিটি যদি দিয়েছে 2 লাখ, কারেন্ট লাইবিলিটি দিয়েছে 2 লাখ, কারেন্ট রেশিও 2.5:1, সাবসিকুয়েন্টলি ডিসচার্জ 50,000 ট্রেড পেবল। ট্রেড পেবল মানে একটা ক্রেডিটার ছিল সেটাকে তুমি পেমেন্ট করেছো, মানে দেনাদার ছিল তাকে তুমি পেমেন্ট করেছো। তাহলে বলো লাইবিলিটি কমে যাবে, হ্যাঁ কি না? লাইবিলিটি যদি কমে যায় তাহলে অ্যাসেটসও কমবে, কারণ ক্যাশ কমে যাচ্ছে, তুমি কাউকে পেমেন্ট করছো মানে ক্যাশও কমছে, লাইবিলিটিও কমছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো আগে দেখে নি 2 লাখ টাকা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, 2 লাখ টাকা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। আর কারেন্ট অ্যাসেটস হচ্ছে জানি না, কারেন্ট অ্যাসেটস জানি না, কারেন্ট লাইবিলিটি 2 লাখ। কিন্তু যাবো আর একটা জিনিস জানি, কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইবিলিটি, যে কারেন্ট অ্যাসেট হচ্ছে 2.5 আর কারেন্ট লাইবিলিটি হচ্ছে 1, তাই তো? কারেন্ট লাইবিলিটি কত? 1 আর কারেন্ট অ্যাসেট কত? 2.5। দেখো দেওয়া আছে। তাহলে 1 সমান যদি 2 লাখ হয় তাহলে আড়াই সমান কত হবে? 5 লাখ, হিসাব মতো। একটার সমান যদি 2 লাখ হয় তাহলে আড়াইটার সমান কত হবে? 2.5 সমান কত হবে ভাই? 2.5 সমান হবে আড়াই লাখ, এই সরি 5 লাখ। তাহলে 5 আর এটা 2 হলো, বুঝে গেছি, 5 লাখ আর 2 লাখ। এবার বলেছে যে সাবসিকুয়েন্টলি ডিসচার্জ 50,000 টাকা স্টেট পেবল আর পারচেজ করেছে গুডস অন ক্যাশ বেসিস। তাহলে আমরা যদি ধরো কারেন্ট অ্যাসেট লিখি, কারেন্ট, আমরা কারেন্ট রেশিও ফর্মুলা কি জানি? কারেন্ট রেশিও ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটি, তাই তো? এবার তোমার কি বের করতে বলেছে? আর একটা কারেন্ট রেশিও, নতুন কারেন্ট রেশিও। দেখো তাহলে আমি বের করছি। তো আমাদের কারেন্ট অ্যাসেট ছিল 5 লাখ, কারেন্ট লাইবিলিটি ছিল 2 লাখ। এবার আমাকে একটা লাইবিলিটি পেমেন্ট করতে হচ্ছে, তাহলে কারেন্ট লাইবিলিটি মাইনাস হয়ে যাবে, 50,000 টাকা মাইনাস করতে হবে, কারণ আমার লাইবিলিটি কমে যাচ্ছে আর আমার ক্যাশও কমে যাচ্ছে। 50,000 টাকা একদম সঠিক, ক্যাশও তো কমবে কাউকে পেমেন্ট করলে হচ্ছে। এবারে দেখো বলেছে একটা গুডস কিনেছে, সেটা দাম হচ্ছে 40,000 টাকা। তাহলে বলো এখানে কি হবে? একটা স্টক বাড়বে, 40,000 টাকা সামান ঢুকবে, 40,000 টাকা সামান এলো, আর ভাই 40,000 টাকা তো ক্যাশে চলে গেল। তাহলে দেখো হিসাবটা হচ্ছে এটা, 40,000 টাকা স্টক ঢুকলো, 40,000 টাকা ক্যাশ কমে গেল। তাহলে 5 লাখ থেকে 50,000 মাইনাস করে দাও, তাহলে 4,50,000 ডিভাইডেড বাই 1.5 লাখ, কাটাকুটি করো, হচ্ছে 3:1। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ 3:1। অপশন আছে একদম ডি নম্বর অপশন, লাগিয়ে দাও 3:1। নেক্সট দেখো এখানে বলেছে বাই অপারেটিং প্রফিট দিয়েছে, অপারেটিং প্রফিট আফটার চার্জিং ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, মানে প্রফিট আফটার ট্যাক্স দিয়ে দিয়েছে। প্রফিট আফটার ট্যাক্স কত দিয়েছে? 6 লাখ টাকা হয়েছে। আফটার ইন্টারেস্ট এন্ড ট্যাক্স দিয়েছে, সরি, প্রফিট আফটার ইন্টারেস্ট এন্ড ট্যাক্স মানে ইবিট দিয়ে দিয়েছে, ইবিট নয়, প্রফিট আফটার ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। আমাকে ইবিটটা বের করতে হবে, কত দিয়েছে? 6 লাখ। তাহলে আমাকে ইন্টারেস্ট প্লাস করতে হবে আর ট্যাক্স প্লাস করতে হবে, তাহলে আমার ইবিটটা বেরিয়ে যাবে। তাহলে দেখো কত আছে, ইন্টারেস্ট বের করবো, ইন্টারেস্ট দিয়ে দিয়েছে দেখো ডিবেঞ্চারের কত? 2.5 লাখ, সরি 2.5 লাখ। আচ্ছা, ইন্টারেস্ট অন আইডিবিআই লোনে একটা নিয়েছিল, সেটা 2.5 লাখ। তাহলে লোনও আছে আরেকটা 2.5 লাখের, দুটো ইন্টারেস্ট আছে, আর একটা ইন্টারেস্ট 2.5 লাখ। আচ্ছা ট্যাক্স আছে, ট্যাক্স দিয়েছে দেখো, ইনকাম ট্যাক্স কত দিয়েছে? 1.5 লাখ। তাহলে ট্যাক্স হচ্ছে
1.5 লাখ। তাহলে প্লাস করো 6 লাখ 5 লাখ, 6 লাখ প্লাস 5 লাখ 11 লাখ, প্লাস 12 লাখ 50। তাহলে 12 লাখ 50 হচ্ছে আমাদের কি ইবিট। ইবিট মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, তাই তো। এবারে ফর্মুলা কি, ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা কি, ইন্টারেস্ট কভারেজ রেশিওর ফর্মুলা কি, ইবিট বাই ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট, ঠিক আছে, টোটাল ফিক্সড ইন্টারেস্ট। তাহলে ইবিট কত বেরোলো 12 লাখ 50, আর ইন্টারেস্ট কত আছে, দুটো ইন্টারেস্ট দেখো, দুটো ইন্টারেস্টকে যদি যোগ করি বেরোবে 5 লাখ। তাহলে 12 লাখ 50 ডিভাইডেড বাই 5 লাখ করে দাও, 12 লাখ 50 ডিভাইডেড বাই 5 লাখ, সুন্দর করে হবে। হ্যাঁ, 12 লাখ 50 ডিভাইডেড বাই 5 লাখ, 2.5 আছে সি নাম্বার অপশন, তাহলে 2.5 টাইমস। সুন্দর। নেক্সট বলেছে গ্রস প্রফিট আছে, অপারেটিং এক্সপেন্সেস আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আছে, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট আছে, আর রেভিনিউ ফ্রম অপারেশন। নেট প্রফিট রেশিও কি বের করতে বলেছে দাদা, নেট প্রফিট রেশিও। তাহলে আমাকে মনে রাখতে হবে গ্রস প্রফিটের সাথে, গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্সেসটা কি করব, গ্রস প্রফিটের সাথে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস করব, অপারেটিং এক্সপেন্সেস, অপারেটিং এক্সপেন্সেস আবার আছে নন অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে কোনটা আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এটাও প্লাস করব, সরি অপারেটিং এক্সপেন্সেস মাইনাস ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মাইনাস, মাইনাস করব গ্রস প্রফিটের থেকে অপারেটিং এক্সপেন্সেস মাইনাস, আর একটা কি বললাম, ইন্টারেস্ট অন ডিবেঞ্চারও মাইনাস, কারণ এটা খরচা। আর প্লাস কি হবে, ইনকাম ফ্রম, কি লেখা আছে, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, এটা ইনকাম হচ্ছে ফ্রম ইনভেস্টমেন্ট, প্রফিটের সঙ্গে ইনকামটা প্লাস করে দেবো, আর যত রকমের এক্সপেন্সেস মাইনাস করে দেবো। তাহলে গ্রস প্রফিট কত দেওয়া আছে, 1,70,000, 1,70,000, অপারেটিং এক্সপেন্সেস দেওয়া আছে 40,000 টাকা, আরে সুন্দর করে হবে, মাইনাস ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত দেওয়া আছে দেখো তো, 10,000 টাকা লিখে দাও, আর প্লাস কি হবে, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে, 20,000 টাকা। তাহলে আমার নেট প্রফিট বেরিয়ে যাবে, নেট প্রফিট বেরিয়ে যাবে। তাহলে 1,70,000 থেকে 1,50,000 মাইনাস করলে কত হয়, 1,20,000 প্লাস 20, তাহলে 1,40,000 হচ্ছে আমার নেট প্রফিট। এনপি হচ্ছে নেট প্রফিট হচ্ছে 1,40,000। আর রেভিনিউ ফ্রম অপারেশনকে কি বলা হয় দাদা, রেভিনিউ ফ্রম অপারেশনকে বলা হয় সেলস, কি বলা হয়, সেলস। তাহলে নেট প্রফিট রেশিওর ফর্মুলা কি, নেট প্রফিট রেশিওর ফর্মুলা কি, এনপি রেশিও ফর্মুলা কি, নেট প্রফিট বাই নেট সেলস, নেট সেলস কে বলা হয় রেভিনিউ ফ্রম অপারেশন ইনটু 100, 1,40,000 বাই 5,60,000, তাই তো 5,60,000 ছিল তো, হ্যাঁ 5,60,000 ইনটু 100, 4টে শূন্য 4টে শূন্য কাটলো, 4 দিয়ে 4 2 8, 4 5 10, 4 5 20, তাহলে হচ্ছে 25%। তাহলে অ্যান্সার কত হবে স্যার, 25%, 25% ইজ দা রাইট অ্যান্সার, 25% হচ্ছে সঠিক উত্তর। তারপরে কি আছে, এটা খুব সোজা, অপারেটিং রেশিও যদি দিকে দেখো 10 ডিভাইডেড বাই 3, পার্সেন্টেজ কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন হচ্ছে 50,000 টাকা, অপারেটিং এক্সপেন্সেস হচ্ছে এটা। তাহলে নেট রেভিনিউ ফ্রম অপারেশন কত হবে, বা নেট সেলস কত হবে, তাই তো, যেটা বলছে নেট সেলস কত হবে। অপারেটিং রেশিওর ফর্মুলা বলা যায়, অপারেটিং রেশিওর ফর্মুলা কি, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বা কস্ট অফ সিওজিএস, কস্ট অফ গুড সোল্ড, প্লাস একই জিনিস কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বা কস্ট অফ গুড সোল্ড একই জিনিস, প্লাস হচ্ছে কি অপারেটিং এক্সপেন্সেস, প্লাস অপারেটিং এক্সপেন্সেস ওপি এক্সপেন্সেস বাই নেট সেল ইনটু 100, এটাই হচ্ছে ফর্মুলা কি স্যার, অপারেটিং রেশিওর ফর্মুলা হচ্ছে এটা। এবং অপারেটিং রেশিওর উত্তর দিয়ে দিচ্ছে 100/3,
এটাকে সলভ করতে হবে। সিওজিএস দিয়ে দিয়েছে তোমার 1.5 লাখ, ঠিক আছে। অপারেটিং এক্সপেন্স দিয়ে যাচ্ছে 50, আবার অপারেটিং এক্সপেন্স দিয়েছে 1.5 লাখ। চলো 1.5 লাখ 1.5 লাখ ছক্কা একদম। নেট সেলস যায়নি, তাহলে এনএস লিখে দিলাম ইন্টু 100। বলবে দাদা এক্স ধরছো, আরে সবসময় এক্স কে নিয়ে টানাটানি করে দেওয়া, এক্স ধরবো না পালা, এক্স খুব ফালতু, ঠিক আছে এক্স ধরবো না, কোনো ব্যাপার না। তাহলে 100 এনএস ইকুয়ালস টু কত হচ্ছে, 3 3 9 লাখ। কি করে 1.5 লাখ প্লাস 1.5 লাখ, 3 লাখ, 3 লাখ ইন্টু 3 তাহলে হচ্ছে 9 লাখ। 9 লাখ বাই এনএস, সরি এনএস তো হবে না, 9 লাখ ইন্টু 100, তাই তো। এই 9 লাখটা বুঝতে পারলে কি করে করলাম, স্টেপ জাম্প করলাম ভাই, দরকার নেই স্টেপ জাম্প করা, বুঝিয়ে দিই। কারণ তোমরা, আমি জানি ম্যাথের ভয়ে কমার্স অনেক নিয়েছে, তার থেকে ভাই স্টেপ জাম্প করে লাভ নেই। এইটার সাথে এটা গুণ হয়, এটার সাথে এটা গুণ হয়, ঠিক আছে। 100/3, এটা কত ছিল 3 লাখ হলো, প্লাস ডিভাইডেড বাই এনএস ইন্টু 100, তাই তো। এবারে দেখো গুণটা দেখো, এর সঙ্গে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে হচ্ছে 100 এনএস ইকুয়ালস টু 9 লাখ ইন্টু 100। তাহলে এনএস ইকুয়ালস টু কত হবে, এনএস ইকুয়ালস টু 9 লাখ ইন্টু 100 ডিভাইডেড বাই 100, তাহলে 100 100 কেটে গেল। এনএস ইকুয়ালস টু কত হচ্ছে 9 লাখ। 9 লাখ মানে হচ্ছে নেট সেলস, এনএস মানে নেট সেলস, তাহলে এনএস কত বেরোলো আমাদের 9 লাখ। সুন্দর, মাখন ভাবে করতে হবে, সব সলভ করতে হবে, ভয় খাওয়ার কিছু নেই ভাই। দেখো লং টার্মে করতে গেলে না কাজ তো করতে হবে। টোটাল ডেপ, লং টার্ম ডেপ, ওয়ার্কিং ক্যাপিটাল, এইসব হেনা টানা দিয়েছে। সোজা অঙ্ক আছে তো মাখন ভাবে করবো, মাখন ভাবে করবো, আর কঠিন অঙ্ক নেই। এবার আমাকে বলো কারেন্ট লাইবিলিটি বা সিএল, কারেন্ট লাইবিলিটি কি করে বেরোবে, টোটাল লাইবিলিটি থেকে, টোটাল লাইবিলিটি থেকে যখন আমরা লং টার্মটা মাইনাস করে দেবো, তাহলে শর্ট টার্মটা বেরিয়ে যাবে। লং টার্ম লাইবিলিটি যখন মাইনাস করে দেবো তখন আমার শর্ট টার্ম লাইবিলিটি বা কারেন্ট লাইবিলিটি বেরিয়ে যাবে। তাহলে টোটাল লাইবিলিটি দিয়েছে দেখো হচ্ছে 2 লাখ, তার থেকে 1.5 লাখ হচ্ছে লং টার্ম লাইবিলিটি 1.5 লাখ। তাহলে ভাই 50,000 টাকা এটা হচ্ছে আমাদের কি কারেন্ট লাইবিলিটি, পেয়ে গেলাম 50,000 কারেন্ট লাইবিলিটি। ওয়ার্কিং ক্যাপিটাল দিয়েছে, ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি, ওয়ার্কিং, এটা লিখে রাখো ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি মাইনাস, সিএ মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট, সিএল মানে হচ্ছে কারেন্ট লাইবিলিটি। দেখো ওয়ার্কিং ক্যাপিটালের উত্তর দিয়েছে 1,25,000, কারেন্ট অ্যাসেটস আমরা জানি না, আমরা এক্স ধরবো না কারণ আমরা এক্স কে ভালোবাসি না। কারেন্ট লাইবিলিটি হচ্ছে 50,000, তাহলে ভাই হচ্ছে সিএ ইকুয়ালস টু 1,25,000 প্লাস 50,000, তাহলে সিএ ইকুয়ালস টু কত হচ্ছে 1,75,000। এটা কি কারেন্ট অ্যাসেটস কত বেরিয়ে গেল 1,75,000। এবারে বলেছে ইনভেন্টরি হচ্ছে 25,000 টাকা, তাহলে কুইক রেশিও বের করো। কুইক রেশিও কি করে বেরোয়, কুইক রেশিও কি করে বেরোয়, কারেন্ট অ্যাসেট থেকে যখন ইনভেন্টরিটাকে আর প্রিপেড এক্সপেন্সেসকে মাইনাস করব তখন আমার কুইক অ্যাসেটস বেরোবে, আর কারেন্ট লাইবিলিটি থেকে যখন ব্যাংক ওভারড্রাফট মাইনাস করব তখন কুইক লাইবিলিটি বেরোবে। তাহলে দেখো ভাই আমার এখানে ইনভেন্টরি দিয়েছে 25,000 টাকা, কারেন্ট অ্যাসেট হচ্ছে আমার 1,75,000, 1,75,000 থেকে 25 যদি মাইনাস করে দিই, আর কারেন্ট লাইবিলিটি কত আছে 50, কোনো ব্যাংক ওভারড্রাফট কিছু নেই, তাহলে 1,50,000 বাই 50,000 টাকা, 3:1। তাহলে অপশন ইজ এ নাম্বার অপশন 3:1। নেক্সট দেখো এইটা দিয়ে দিই যে স্টক টার্নওভার রেশিও 73 টাইমস, 74 টাইমস, 100 টাইমস, যদি 12-র ওপরে থাকে, 12-র ওপরে এখানে লেখা থাকে তাহলে কি করব 365 দিয়ে ভাগ করে দেবো, 365 ডিভাইডেড বাই যে অ্যান্সারটা আছে 73, তাহলে 73 ডিভাইডেড বাই 365 করে দাও কত আসছে 5, তাহলে 5, তাহলে 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 365 দিয়ে ভাগ করবে, আর যদি 12 নিচে থাকে, ধরো উত্তরটা এখানে দিল 7, তাহলে কি করবে 12 মান্থ ডিভাইডেড বাই 7 করে দেবে, যেটা অ্যান্সার আসবে সেটাই লিখবে, পয়েন্টে আসবে লিখে দেবে। ডেট ইকুইটি রেশিও ইজ এ লিকুইডিটি রেশিও, একদম ভুল অ্যান্সার। ডেট ইকুইটি হচ্ছে সলভেন্সি, ডেট ইকুইটি হচ্ছে ভাই
সলভেন্সি। হ্যাঁ, এবারে দেখো বলে ডেপ্ট ইকুইটি রেশিও ফার্মস অ্যাবিলিটি টু লং টার্ম অব্লিগেশন। লং টার্ম অব্লিগেশন তাকে প্রেফার করে, একদম ঠিক, সলভেন্সি লং টার্ম অব্লিগেশন প্রেফার করে। তাহলে অ্যাসারশন ইজ এ ফলস, রিজন ইজ এ ট্রু, একদম। বলেছে কোম্পানির কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ করা হয় 20,000 2 লাখ থেকে 1.5 লাখ, দা পার্সেন্টেজ চেঞ্জেস ইন কত হবে, কত কমবে? দেখো 50,000 টাকা কমছে, 2 লাখ থেকে 1.5 লাখ হচ্ছে, তাহলে কমছে কত? 50,000 টাকা মাইনাসে কতর মধ্যে কমছে? 2 লাখের মধ্যে থেকে কমছে, ইন্টু 100 করে দাও, তাহলে কত হচ্ছে? 4টে জিরো কাটো, এখানে কাটো 5, তাহলে 25% মাইনাস 25%, সি ইজ দা কারেক্ট অ্যান্সার। এবার আসো এইখানে, এইটা দাও প্রত্যেক জায়গায় টেস্ট পেপারে থাকে, প্রত্যেকটা টেস্ট পেপারে থাকে, এটা যদি আসতেও পারে কিন্তু ভাই, এগুলো ছোট ছোট অঙ্ক দিয়ে দিতে পারে। যার উপরে বলবে তাকে 100 ধরে নাও। বলেছে 20% অফ ক্রেডিট সেল, যার উপরে বলবে, তাহলে ক্রেডিট সেল কেও ধরে নাও, ধরো 100, ঠিক আছে? তাহলে বলেছে ইফ দ্য ক্যাশ সেল ইজ 20% অফ ক্রেডিট সেল, তাহলে ক্যাশ সেল কত হবে? ক্যাশ সেল হবে দাদা, ক্যাশ সেল হবে 20, হ্যাঁ কি না? তাহলে বলে টোটাল সেল কত হচ্ছে? টোটাল সেল হচ্ছে দাদা 120, ক্রেডিট হচ্ছে 100, ক্যাশ হচ্ছে 20, তাহলে টোটাল কত হচ্ছে? 120 হয়ে গেল। এবার বলেছে যে অ্যামাউন্ট অফ টোটাল সেল হচ্ছে 2,40,000, তার মানে 120 সমান যদি 2,40,000 হয়ে যায়, তাহলে 1 সমান কত হবে? 2,40,000 বাই 120, তাহলে কি বেরোচ্ছে? ক্যাশ সেল সমান কত হবে? তাহলে ইন্টু 100, 100 মানে হচ্ছে ক্যাশ সেল, কত হবে? কাটাকুটি করো, 12 2, তাহলে 2 লাখ, 2 লাখ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট অ্যান্সার। বলেছে ক্যাশ ফ্লো কমন সাইজ স্টেটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব জায়গায় দেয় বাবা। কমন সাইজ স্টেটমেন্টকে কি বলা হয়? কমন সাইজ স্টেটমেন্টকে ভার্টিক্যাল অ্যানালাইসিস বলা হয়। কি অ্যানালাইসিস? কমন কে বলা হয়, কমন সাইজ কে বলা হয় ভার্টিক্যাল, এবং কম্পারেটিভ কে বলা হয়, কম্পারেটিভ কে বলা হয় হরিজন্টাল, 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 এটা মনে থাকবে, হরিজন্টাল। আর আছে হ্যাঁ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটা কি? রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কোন কার মধ্যে আছে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে আছে। কার মধ্যে? অ্যাক্টিভিটি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। হয়ে গেল, একদম প্রপার সলভ হয়ে গেছে। আমি জানি এই ভিডিওটা লং হয়েছে, কিন্তু যারা দেখবে টেস্ট পেপারের পেজ সলভ, সে অনেক কিছু কম পাবে, অনেক কিছু কম পাবে।